প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? বর্তমান দেশে করোনা ভাইরাসের কারণে তোমাদের কলেজ বন্ধ। এ সময় নিশ্চয় তোমরা বাড়িতে বসে অবস্থান করছো এবং WHO মোতাবেক ঘন ঘন হাত পরিষ্কার রাখছো। তোমরা অযথা এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, নিজে নিরাপদ থাকবে, পরিবারকে নিরাপদ রাখবে, সাথে আমাদেরকেও নিরাপদ রাখবে। এই বন্ধকালীন সময়টা কাজে লাগানোর উদ্দেশ্যে কারমাইকেল কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের একটা অংশ আলোচনা করব। আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয় মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার, সহকারী অধ্যাপক, রসায়ন, কারমাইকেল কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলার বিকারকের বৈশিষ্ট্য এবং তাদের আচরণ সম্পর্কে আমরা জানব। এছাড়া জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেই শ্রেণীগুলো সম্পর্কে আমরা জানব। এরপর সময় থাকলে আমরা পরবর্তীতে এগিয়ে যাব। তাহলে শুরুতে আমরা বিকারকগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা যে কোনো জৈব বিক্রিয়াকে এইভাবে লিখি। একটা আক্রমণকারী বিকারক থাকে, সাবস্ট্রেট থাকে এবং সেখান থেকে উৎপাদ উৎপন্ন হয়। এই আক্রমণকারী বিকারকের উপর বিক্রিয়াগুলার কৌশল নির্ভর করে। তাই আক্রমণকারী বিকারকগুলো আমাকে চিনতে হবে। এই আক্রমণকারী বিকারকগুলো আমরা 3 শ্রেণীতে ভাগ করছি। প্রথম এক হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, 3 নম্বর হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এগুলো সম্পর্কে আমরা একটু জানি। মুক্তমূলক বা ফ্রি রেডিকেল কি? বিকারক অণুর সমযোজী বন্ধন, তাপ বা আলোর প্রভাবে সমভাঙ্গন দ্বারা ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। অর্থাৎ একটা অণুর 2টা পরমাণুর মধ্যে যে বন্ধন থাকে সেটি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন উভয় পরমাণুর একটা একটা করে 2টা ইলেকট্রন নিয়েই বন্ধন গঠন হয়। এই বন্ধনটা যখন তাপের প্রভাবে বা আলোর প্রভাবে সমানভাবে ভাগ হয়ে যায়, অর্থাৎ ওই 2টা ইলেকট্রন 2টা পরমাণুর কাছে একটা একটা করে চলে যায়, বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ হয়, তখন সেই পরমাণুটাকে আমরা ফ্রি রেডিকেল বলি। একটা উদাহরণ দেখি, ক্লোরিন অণু। এই ক্লোরিন অণু ক্লোরিন মধ্যে সমযোজী বন্ধন আছে, সমানভাবে বিভাজন হয়েছে, হওয়ার পর এইখানকার 2টা ইলেকট্রন এইখানে একটা চলে আসছে, বেজোড় ইলেকট্রন হয়ে আসছে, ফলে 2টা ক্লোরিন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে। এইভাবে যদি আমরা জৈব যৌগকে চিন্তা করি, যেমন প্রোপেনে মিথাইল এবং ইথাইলের মাঝখানে যে বন্ধনটা আছে সমযোজী বন্ধন, এটা সমানভাবে বিভাজন হওয়ার পর মিথাইল ফ্রি রেডিকেল, ইথাইল ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, উভয়ে বেজোড় ইলেকট্রন করে থাকে। তাহলে ফ্রি রেডিকেল কি, কিভাবে উৎপন্ন হয়, এটা আশা করি বোঝা গেছে। এরপর আসি ফ্রি রেডিকেল কিছু বৈশিষ্ট্য নিয়ে। বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা প্রথমে দেখি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব কি, কে সক্রিয় বেশি, কে বেশি স্থায়ী। আমরা মুক্তমূলক বা ফ্রি রেডিকেলে উপস্থিত বেজোড় ইলেকট্রনের তীব্র জোড় গঠনের প্রবণতা বা সংশ্লিষ্ট পরমাণুটির অষ্টকপূর্তি প্রবণতা বেশি থাকলে এরা ক্ষণস্থায়ী হয় এবং সক্রিয়তা হয়। বলা হলো যে মুক্তমূলক এই ফ্রি রেডিকেলগুলোর মধ্যে যদি তীব্র জোড় গঠনের প্রবণতা থাকে কিংবা অষ্টকপূর্ণ প্রবণতা থাকে, তাহলে সেগুলো অস্থায়ী হয় বা ক্ষণস্থায়ী হয় এবং সক্রিয়তা বেশি হয়। এখন আমরা এইখানে 4টা মূলক ফ্রি রেডিকেল দেখলাম। একটি 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল
এবং মিথাইল ফ্রি রেডিকেল। এদের সবারই ইলেকট্রনের তীব্র জোর গঠনের প্রবণতা আছে, অষ্টকোণী প্রবণতা আছে। এখন সবচেয়ে বেশি প্রবল আকর্ষণ কার আছে? তারই থাকবে যার ইলেকট্রন ঘনত্ব কম থাকবে। যেমন এইখানে কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক আছে। এই অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইলেকট্রন দানকারী মূলক। পরবর্তী পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। অ্যালকাইল কোনগুলা? আমরা যে অ্যালকেন পড়ি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেলে যা হয় সেটাই হচ্ছে অ্যালকাইল, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এগুলো। তো এই মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দানকারী মূলক। তো এই মূলকগুলো থাকার কারণে এই আর 3টা অ্যালকাইল মূলক এরা ইলেকট্রন ঘনত্ব দেওয়ার কারণে কার্বনের কাছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। সুতরাং সে অন্য পরমাণুর সঙ্গে বা অন্য ফ্রি রেডিকেলের সঙ্গে জোড় গঠনের প্রবণতা অত বেশি তীব্রতা দেখায় না। কিন্তু CH3 এর ক্ষেত্রে কোনো অ্যালকাইল রেডিকেল নাই, যার ফলে এর ইলেকট্রন ঘনত্ব কোনোভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ নেই। সুতরাং এ খুব সহজেই অন্য ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হতে চাবে, কারণ এর ইলেকট্রন ঘনত্ব একেবারে যা তাই, বাইরে থেকে কোনো বৃদ্ধি পায় না। একইভাবে এখানে 2টা অ্যালকাইল মূলক থাকার কারণে 3 ডিগ্রির চেয়ে এখানে ইলেকট্রন ঘনত্ব একটু কম থাকবে, 1 ডিগ্রিতে একটা ফ্লুইড থাকবে না, একটু ঘনত্ব কম থাকবে। তাহলে এদিক থেকে দেখা যাচ্ছে Cr3 ফ্রি রেডিকেল অর্থাৎ 3 ডিগ্রি ফ্রি রেডিকেল এর স্থায়িত্ব বেশি হবে, এর সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চাবে না, কারণ তার অধিকাংশ ইলেকট্রন ঘনত্ব অ্যালকাইল দ্বারাই প্রশমিত হচ্ছে। তাহলে এখানে 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী, তার চেয়ে কম হবে 2 ডিগ্রি, তার চেয়ে কম হবে 1 ডিগ্রি, তার চেয়ে কম হবে মিথাইল মূলক। কিন্তু সক্রিয়তার ক্ষেত্রে এ দ্রুত মিথাইল ফ্রি রেডিকেল দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে, কারণ এর কাছে কোনো অ্যালকাইল গ্রুপ নেই বা ইলেকট্রন দানকারী গ্রুপ নেই। তার চেয়ে সক্রিয় কম হবে 1 ডিগ্রি, এখানে একটা অ্যালকাইল রয়েছে, তার চেয়ে কম হবে 2 ডিগ্রি, তার চেয়ে কম হবে 3 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা আসি সক্রিয়তা, তাহলে বললাম যে এটা বিপরীতে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের অ্যালকাইল ফ্রি রেডিকেল বা এর স্থায়িত্ব এবং সক্রিয়তা কি, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এই দুটা সম্পর্কে আমরা চিনি এবং জানি। প্রথমে এদের সংজ্ঞাটা সম্পর্কে একটু দেখে নিই। জৈব যৌগে যে বিকারক অণু থাকে তার দ্রাবক অথবা প্রভাবকের দ্বারা সমযোজী বন্ধনটা যদি অসমভাঙ্গন হয়, অসমভাবে বিভাজন হয়, তখন একটা পরমাণুতে ধনাত্মক চার্জ সৃষ্টি হয় এবং আরেকটা পরমাণুতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। ধনাত্মক চার্জ সৃষ্টি হওয়া পরমাণুটাকে ইলেকট্রোফাইল বলা হয়, আর ঋণাত্মক চার্জ সৃষ্টি করাকে নিউক্লিওফাইল বলা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যদি ধরি এ বি একটি অণু, এই এ এবং বি এর মধ্যে সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় যদি এ পরমাণু নিজের দিকে টানে, তাহলে এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এজন্য এ পরমাণুটি ঋণাত্মক চার্জযুক্ত হয়, এবং বি এর ইলেকট্রন ঘনত্ব কমে যায় বলে বি পরমাণুটি ধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়। এজন্য এ ঋণাত্মক চার্জযুক্ত এ পরমাণুটিকে নিউক্লিওফাইল বলা হয়, ধনাত্মক চার্জযুক্ত বি পরমাণুটিকে ইলেকট্রোফাইল বলা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন সম্পন্ন, ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন, বি হচ্ছে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন পরমাণু। বোঝা গেল জিনিসটা আরো ক্লিয়ার হয়ে আমরা পরিষ্কার হই। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রোফাইলকে আবার বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ এরা ইলেকট্রন আকর্ষণ করবে, যেখানে ইলেকট্রন পাবে সেখানে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে। সংজ্ঞাটা দেখি আমরা। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল 2 ধরনের হতে পারে, ধনাত্মক ইলেকট্রোফাইল এবং নিরপেক্ষ ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল আমরা এই যে মিথাইল, হাইড্রোজেন, নাইট্রোনিয়াম, অ্যামোনিয়াম, ব্রোমিন সবার দেখো ধনাত্মক চার্জ আছে, এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, অর্থাৎ এরা
ইলেকট্রন আকর্ষণ করবে, যেখানে ইলেকট্রন পাবে সমৃদ্ধ হবে সেখানে এরা দ্রুত অংশগ্রহণ করবে। এবং নিরপেক্ষ ইলেকট্রোফাইল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এরা কেন ইলেকট্রোফাইল? এদের তো ধনাত্মক চার্জ নাই। হ্যাঁ, আমরা ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি, অর্থাৎ ইলেকট্রন তেমন নাই। এরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি যৌগ, ইলেকট্রন নাই। এখানেও দেখতে পাচ্ছি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে আসলে ইলেকট্রন ঘাটতি আছে কিনা। কিভাবে বুঝবো? আমরা এই যৌগগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু বন্ধন দেখি, যে অ্যালুমিনিয়াম বা বোরন বা আয়রন, এদের ৩টি করে বন্ধন আছে। ৩টি করে বন্ধন থাকার কারণে ৩ দুগুণ ৬টা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের চারদিকে আছে, বোরনের চারদিকে, আয়রনের চারদিকে। তাহলে তার অষ্টক পূরণ হতে আরো ২টা ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে এরা ইলেকট্রন ঘাটতি যৌগ। ইলেকট্রন ঘাটতি যৌগই মানে হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে আমরা এখন যে কোনো বিকারক দেখে সেটা ইলেকট্রোফাইল কিনা তা আমরা চিনতে পারবো। এখন আসি নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এর সংজ্ঞাটা একটু দেখে নিই। যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে সক্ষম তাদেরকে নিউক্লিওফাইল বলে। ধনাত্মক কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। নিউক্লিয়াস তো আমরা জানি, পারমাণবিক কেন্দ্র নিউক্লিয়াস, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। অর্থাৎ যে জায়গায় সে ধনাত্মক চার্জ হবে, যেখানে ইলেকট্রন ঘাটতি পাবে, সেইখানে নিউক্লিওফাইল আকর্ষণ করবে। তার মানে কি, নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ মূলক। এটাও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে পোষম বা নিরপেক্ষ নিউক্লিওফাইল। ঋণাত্মক আয়নিত নিউক্লিওফাইল দিলে আমরা সবগুলোর এই মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চার্জ দেখে আমরা বুঝতে পারবো। মিথাইল সায়ানাইডের বাইসালফেট, ব্রোমিন, অ্যালকক্সিমূলক সবারই ঋণাত্মক চার্জ আছে। তো এরা সবাই হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল, অর্থাৎ এরা ইলেকট্রন সমৃদ্ধ মূলক। নিরপেক্ষ আছে পানি, অ্যামোনিয়া, অ্যালকোহল, ফসফিন, অ্যামিন, অ্যালকাইল, ম্যাগনেসিয়াম হ্যালাইড ইত্যাদি। এরা কি করে নিউক্লিওফাইল হলো? এদের ইলেকট্রন সমৃদ্ধ কোথায়? হ্যাঁ, এদের গঠন যদি আমরা দেখি, এই পানির গঠন দেখি, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন গঠনে পড়ার পর দেখা যায় অক্সিজেনের বাইরের শক্তি স্তরে ২ জোড়া ফ্রি ইলেকট্রন আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে এরকম নাইট্রোজেনে ১ জোড়া আছে। এখানে তো অক্সিজেনের ২ জোড়া আছে, আগেই বললাম। ফসফরাসের আছে ১ জোড়া। এইভাবে নাইট্রোজেনের আছে ১ জোড়া। এই ফ্রি ইলেকট্রন তাদের কাছে সহজে যে কারোর সাথে তারা ইলেকট্রন দান করে বন্ধন গঠন করতে পারবে। অর্থাৎ এরাও হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ যৌগ। এই জন্য এদেরকেও নিউক্লিওফাইল বলা হয়। তাহলে আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কি এবং তাদের দেখে আমরা সহজে চিনতে পারবো এবং চিনতে হবে। এরপর আসি আমরা কার্বনায়ন বা কার্বোঅ্যানায়ন। কার্বনায়ন বা কার্বোঅ্যানায়ন কি? কার্বনায়ন হলো একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বনায়ন বলা হয়। যেমন মিথাইল কার্বনায়ন, ইথাইল কার্বনায়ন। অর্থাৎ যে সমস্ত মূলকের ক্ষেত্রে এই ঋণাত্মক চার্জ আছে তারাই হচ্ছে কার্বনায়ন। এই কার্বনায়নগুলোর উপরও আমরা একটু আলোচনা করব যে এদের ক্রিয়াশীলতা কেমন, এটা সক্রিয়তা কিভাবে চিহ্নিত করা যাবে বা স্থায়িত্ব কিভাবে চিহ্নিত করা যাবে। কারণ সক্রিয়তা স্থায়িত্ব জানলে প্রোডাক্ট উৎপাদ কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা পরবর্তীতে আমরা অনেক বিক্রিয়ার ক্ষেত্রে জানতে পারবো। যেমন আমরা যদি বলি ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলো যত বেশি ইলেকট্রন দানকারী হবে তত বেশি কার্বন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার দরুন কার্বন আয়নটা অস্থিতিশীল হয়ে পড়বে। কিন্তু ইলেকট্রন আকর্ষী পরমাণু বা মূলক যেমন সায়ানাইড, কার্বনিল, নাইট্রো মূলক, হ্যালোজেন মূলক যুক্ত থাকলে কার্বন আয়নগুলোর স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে বোঝা গেল যে এই যে কার্বনের ঋণাত্মক চার্জের সাথে এই যে হাইড্রোজেন আছে, অ্যালকাইল আছে, এই পাশের পরমাণুগুলো যদি যত বেশি ইলেকট্রন দানকারী হবে সেই কার্বনের ইলেকট্রন ঘনত্ব তত বেশি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে সেই পরমাণু কার্বন আয়নটা অস্থিতিশীলতা হবে, অর্থাৎ সে সক্রিয়তা বেশি হবে, স্থিতিশীল কম হবে। কিন্তু যদি আমরা ইলেকট্রন আকর্ষণমূলক যেমন হ্যালোজেন, নাইট্রো বা সায়ানাইড বা কার্বন যুক্ত থাকে তাহলে ওই কার্বনের স্থিতিশীলতা বাড়বে, অর্থাৎ এই সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না।
আমরা আরেকটু কয়েকটা উদাহরণ দিয়ে আমরা জিনিসগুলো একটু আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন এই ৪ টা হচ্ছে কার্বন আয়ন। ক্লোরিন প্রতিস্থাপিত মিথাইল কার্বন আয়ন, মিথাইল কার্বন আয়ন, ১ ডিগ্রি কার্বন আয়ন, ২ ডিগ্রি কার্বন আয়ন, ৩ ডিগ্রি কার্বন আয়ন। এখানে সবচেয়ে বেশি স্টেবল কে হবে? যত বেশি ইলেকট্রন দানকারী মূলক থাকবে তত সেটা অস্থিতিশীল হবে। তো ইলেকট্রন দানকারী মূলক এই যে আর 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 অ্যালকাইল মূলক আছে, তো বেশি আছে কোথায়? ৩ ডিগ্রিতে। ৩ ডিগ্রি থাকলে এইটা সবচেয়ে অস্থিতিশীল হবে, অর্থাৎ এটা সক্রিয় বেশি হবে। আর ইলেকট্রন যত কম থাকবে, যেমন এটা হচ্ছে এটা কম অস্থিতিশীল হবে, তার চেয়ে কম অস্থিতিশীল হবে, তার চেয়ে কম অস্থিতিশীল হবে, তার চেয়ে আরো কম স্থিতিশীল হবে। উল্টা দিক দিয়ে বলে এটা সবচেয়ে স্থিতিশীল হবে, তার চেয়ে কম স্থিতিশীল এটা হবে, তার চেয়ে কম স্থিতিশীল এটা হবে, তার চেয়ে কম স্থিতিশীল হবে, এটা সবচেয়ে কম স্থিতিশীল হবে। এটা সবচেয়ে কম স্থিতিশীল কেন? এখানে ক্লোরিন পরমাণু হচ্ছে ইলেকট্রন আকর্ষী পরমাণু। কার্বনের যে ঋণাত্মক ইলেকট্রন ঘনত্ব আছে, এটা ক্লোরিন পরমাণু তা নিজের দিকে কিছুটা টেনে দেয়, যার ফলে কার্বনের ইলেকট্রন দান করার প্রবণতা অনেকটাই কমে যায়, কারণ সে তার ইলেকট্রনটা পাশের পরমাণুই টেনে, সে কাউকে ইলেকট্রন সহজে দান করতে চাবে না, তার ইলেকট্রন নিজের ঘরেই ব্যবহার হচ্ছে। আর এদের ইলেকট্রন যে আছে সেটা আছে তো আছে, আবার অ্যালকাইল মূলক আরো দিয়ে তার ঘনত্ব বৃদ্ধি করে, সে সহজে যে কাউকে ইলেকট্রন চাইলে বা তোমার ইলেকট্রোফাইল আসলে তাদেরকে সহজে সে ইলেকট্রন দিয়ে তার সঙ্গে বন্ধন গঠন করতে চাবে। তাহলে আমরা এখানে সবচেয়ে বেশি স্থিতিশীল কে হলো? ক্লোরিন প্রতিস্থাপিত মিথাইল কার্বন আয়ন। তার চেয়ে কম হবে মিথাইল, তার চেয়ে কম হবে ১ ডিগ্রি, তার চেয়ে কম হবে ২ ডিগ্রি, তার চেয়ে কম হবে ৩ ডিগ্রি। এই হলো আমার কার্বন আয়নের স্থিতিশীলতা। সক্রিয়তা অবশ্যই এর উল্টা হবে। এরপর আসি কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। ওটা ছিল কার্বনিয়াম আর এটা কার্বনিয়াম। তাহলে কার্বোক্যাটায়ন কাকে বলে? কার্বনিয়াম আয়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়ন, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বলে। যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, ইথাইল কার্বনিয়াম আয়ন, অর্থাৎ এদের কার্বনের উপর ধনাত্মক চার্জ আছে। এই ধনাত্মক চার্জযুক্ত কার্বন যুক্ত যে আয়নগুলো থাকবে সেটাই হচ্ছে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এদের ক্ষেত্রে আমরা এদেরও স্থিতিশীলতার উপর নির্ভর করে বিক্রিয়ার কৌশল নির্ধারিত হয়, উৎপাদ নির্ধারিত হয়, প্রধান উৎপাদ। সুতরাং সেটা সম্পর্কে আমরা জানি কোনটি স্থিতিশীল হবে। আমরা যদি একটু পড়ি, ধনাত্মক চার্জবাহী কার্বনে ইলেকট্রন দানকারী গ্রুপ যত বেশি যুক্ত থাকবে, ধনাত্মক চার্জের বিস্তৃতি তত বেশি ঘটবে এবং আয়নটি তত বেশি স্থিতিশীল হবে। আবার ইলেকট্রন আকর্ষীমূলক যেমন সায়ানাইড, কার্বনিল, হ্যালোজেন, নাইট্রো যত বেশি যুক্ত থাকবে, ইলেকট্রন ঘনত্ব তত হ্রাস পাওয়ার দরুন কার্বনিয়াম আয়ন অস্থিতিশীল হয়ে পড়বে। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন দানকারী গ্রুপ যত থাকবে, এই ধনাত্মক চার্জের বিস্তৃতি তত বেশি ঘটবে, অর্থাৎ এই কার্বনের ধনাত্মকতা তত হ্রাস পাবে এবং ওই আয়নটা তত বেশি স্থিতিশীল হয়ে পড়বে। আর যদি ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকে, তাহলে ধনাত্মক চার্জের এই ধনাত্মক চার্জের বিস্তৃতি তেমন একটা ঘটবে না, এর ধনাত্মকতা আরো বৃদ্ধি পাবে এবং এটা সক্রিয়তা আরো বেড়ে যাবে এবং অস্থিতিশীলতা হয়ে পড়বে। আমরা একটা উদাহরণ মূলকগুলো দিয়ে দেখি। এই ৪ টা মূলক ৩ ডিগ্রি, ২ ডিগ্রি, ১ ডিগ্রি মিথাইল কার্বোক্যাটায়ন এবং ক্লোরিন প্রস্তুত মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ৩ ডিগ্রির ক্ষেত্রে ৩ টি অ্যালকাইল মূলক আছে, ৩ টি অ্যালকাইল মূলক দানকারী। এখানে ২ টি অ্যালকাইল মূলক দানকারী, ১ ডিগ্রিতে একটা অ্যালকাইল মূলক দানকারী। মিথাইল কার্বোক্যাটায়নে কোনো অ্যালকাইল মূলক নাই এবং ক্লোরিন প্রতিস্থাপিত মিথাইল কার্বোক্যাটায়নে ইলেকট্রন আকর্ষী গ্রুপ আছে। তাহলে এইখানে ধনাত্মক চার্জ থাকার কারণে হচ্ছে এরা ইলেকট্রন চাচ্ছে। এই ইলেকট্রন ঘাটতিটা অ্যালকাইল মূলক তার ইলেকট্রন ঘনত্ব দিয়ে অনেকটাই প্রশমিত করে, যার ফলে এ অন্য কোনো নিউক্লিওফাইলের সাথে সে যুক্ত হতে চাবে না বা ইলেকট্রন সমৃদ্ধ মূলকের সাথে যুক্ত হতে চাবে না। কিন্তু এই মিথাইল কার্বোক্যাটায়ন বা ক্লোরিন প্রস্তুত মিথাইল কার্বোক্যাটায়ন, এদের ইলেকট্রন ঘনত্ব যে কম আছে
সেটা এই ধনাত্মকতা যে আছে এটা কোনোভাবেই কেউ পাশে কোনো পরমাণু সেই ধনাত্মকতা এতটুকু হ্রাস পায় না। এবং ক্লোরিন প্রস্তাবিত মিথাইল কার্বোকেটানে এখানে তো হ্রাস পায় না উপরন্তু কার্বনের ধনাত্মকতা আরো বাড়ায় দেয়। সুতরাং এ খুবই দ্রুত কোনো ইলেকট্রন সমৃদ্ধ মূলকের সাথে সহজেই যুক্ত হবে। তার চেয়ে কম দ্রুত এ যুক্ত হবে, তার চেয়ে কম দ্রুত এ যুক্ত হবে, তার চেয়ে কম দ্রুত এ যুক্ত হবে। তাহলে এখান থেকে বুঝতে পারি সবচেয়ে স্থিতিশীল হচ্ছে 3 ডিগ্রি। কারণ এ সহজে কারোর সঙ্গে বিক্রিয়ায় ইলেকট্রন সমৃদ্ধ কোনো মূলকের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাবে না। তার চেয়ে কম হবে 2 ডিগ্রি, তার চেয়ে কম হবে 1 ডিগ্রি, তার চেয়ে কম হবে মিথাইল কার্বোক্যাটায়ন এবং তার চেয়ে কম হবে ক্লোরিন প্রস্তুত মিথাইল কার্বোক্যাটায়ন। সক্রিয়তা অবশ্যই মিথাইল কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি, তার চেয়ে কম সক্রিয় মিথাইল কার্বোক্যাটায়ন, তার চেয়ে কম সক্রিয় 1 ডিগ্রি, তার চেয়ে কম সক্রিয় 2 ডিগ্রি, তার চেয়ে কম সক্রিয় 3 ডিগ্রি। আশা করি তোমরা কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন এই দুটা সম্পর্কে চিনলা এবং তাদের স্থিতিশীলতা সম্পর্কে এবং সক্রিয়তা সম্পর্কে আশা করি অনেকটা বুঝতে পারছো। এরপর আসি আমরা বিক্রিয়া। জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলা তাদের কৌশল, ধারা এবং উৎপাদের প্রকৃতি অনুসারে এদেরকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে জুত বা সংযোজন বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর অপসারণ বিক্রিয়া, 4 নম্বর পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। এবার আসো আমরা এই ভাগগুলা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে আসি জুত বা সংযোজন বিক্রিয়া। সংযোজন শব্দটার মধ্যে বোঝাই যাচ্ছে এখানে যুক্ত হবে, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো যৌগের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন পরমাণু বা গ্রুপ যুক্ত হয় এবং একটি মাত্র উৎপাদ তৈরি হয় তাকে জুত বা সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে সংযোজন বিক্রিয়া কোথায় হচ্ছে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে। এগুলো হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগ কাকে বলে? তোমরা নিশ্চয় জানো যে সমস্ত জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কোনগুলা? যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে। তাহলে এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে পরমাণু বা গ্রুপ যুক্ত হয়ে যদি একটা মত উৎপাদন হয় তাদেরকে জুত বা সংযোজন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়া 2 প্রকার, ইলেকট্রন আকর্ষিত জুত বিক্রিয়া এবং কেন্দ্র আকর্ষিত জুত বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রোফাইল একখানে আক্রমণ করবে আর একখানে নিউক্লিওফাইল আক্রমণ করবে। ইলেকট্রন আকর্ষিত যেখানে ইলেকট্রন চাহিদা থাকবে, অর্থাৎ ধনাত্মক অংশটা ইলেকট্রন সমজায়গা যায়। এখানে অ্যালকিনে বা দ্বিবন্ধনের ক্ষেত্রে পাই ইলেকট্রনটা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ। এই ইলেকট্রনটা সহজেই দিয়ে বন্ধন গঠন করতে পারে। এজন্য এখানে হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেন ইলেকট্রোফাইল এই পাই বন্ধনে কার্বনে যুক্ত হয়। এই পাই বন্ধন ভেঙে গিয়ে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় আর ব্রোমিন অপর কার্বনের সাথে যুক্ত হয়ে 2 ব্রোমোপরমাণু উৎপন্ন হয়। এই দুইটি পরমাণু দুইটা কার্বনের কাছে, হাইড্রোজেন যুক্ত হলো এই কার্বনের কাছে, ব্রোমিন যুক্ত হলো এই কার্বনের কাছে। পাই বন্ধন উঠে গিয়ে সেখানে যুক্ত হয়ে 2 ব্রোমোপরমাণু উৎপন্ন হয়ে গেল। একটি মাত্র উৎপাদ তৈরি হলো দ্বিবন্ধন থেকে। এরপর আসি নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে ইথানলের সাথে হাইড্রোজেনের সায়ানাইড বিক্রিয়া করে ইথানল সায়ানোহাইড্রিন তৈরি করছে। এটা নিউক্লিওফিলিক কেন? নিউক্লিওফিলিকের শর্ত হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, তাহলে এটা ধনাত্মক চার্জের দিকে যাবে। এই কার্বনটা এখানে কিছুটা ধনাত্মক চার্জ যুক্ত হয়। কিভাবে? এই অক্সিজেন হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এই দ্বিবন্ধনের ইলেকট্রন নিজের দিকে টানার পরে কার্বন একটু ইলেকট্রন ঘাটতি হয়ে যায়, ফলে এটা আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। তখন এই নিউক্লিওফাইল এর সঙ্গে কার্বনের সাথে যুক্ত হয়ে সি সায়ানাইড বন্ধন গঠন করে এবং ও এর সঙ্গে এইচ যুক্ত হয়ে ওএইচ গঠন করে। এভাবে এখানে এই নিউক্লিওফাইল যে কেন্দ্রাকর্ষী অর্থাৎ কার্বন ধাতুটা যুক্ত হয় বলে একে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া করে এবং এটাও দ্বিবন্ধন এবং এখানে একটি যৌগ তৈরি হয়েছে। আচ্ছা, এরপর আসি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক উপযুক্ত পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে নতুন উৎপাদ গঠন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া 2 প্রকার, অর্থাৎ একটাকে সরায় দিয়ে আরেকজন বসবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা উদাহরণ দেখি।
এটাও দুই প্রকার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড অনাদ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে বিক্রিয়া ঘটা হয়, তাহলে এই বেনজিনের মাথায় এইখানে হাইড্রোজেনকে সরাই দিয়ে সেখানে এই মিথাইল মূলক বসে গেছে, এই জন্য এটাকে টলিন যৌগ তৈরি করছে। এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বেনজিনের জানি 6 কোণায় 6টি হাইড্রোজেন পরমাণু আছে, এখানে একটা কোণা থেকে হাইড্রোজেনকে সরাই দিয়ে সেখানে মিথাইল মূলক ঢুকে গেছে, এই যে একে সরাই দিয়ে এই জায়গায় বসলো, এই জন্য এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আর ওই হাইড্রোজেনটা সরে গিয়ে এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো। আর এটাকে ইলেকট্রন কেন বলা হলো? বেনজিনের যে পাই বন্ধনগুলো আছে এই পাই বন্ধনগুলো হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ, এই জন্য এই মিথাইল মূলকটা এখানে ইলেকট্রোফাইল হিসাবে এখানে আক্রমণ করে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসি আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক বিক্রিয়া। এর একটা উদাহরণ দেখি। মিথাইল আয়োডাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহল এবং পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করে। এটা প্রতিস্থাপন বিক্রিয়া কেন? আয়োডিনকে সরাই দিয়ে ওএইচ আয়ন এখানে ঢুকে গেছে, এই জন্য এটা প্রতিস্থাপন বিক্রিয়া। মিথাইল আয়োডাইডে আয়োডিনকে সরাই দিয়ে এই হাইড্রোক্সাইড এখানে ঢুকে গেছে মিথাইল আয়োডিন, এবং আয়োডিন আর পটাশিয়াম মিলে আয়োডাইড পরিণত হয়েছে। এখানে কেন্দ্রাকর্ষী কেন বলা হলো? ঠিক ওই আগের 1 নম্বরে যে কেন্দ্রাকর্ষী সেরকমই, যে আয়োডিন এই কার্বনের যে আয়োডিন কার্বনের যে বন্ধন আছে এই বন্ধন ইলেকট্রন তার নিজের দিকে টানে, আয়োডিন যেহেতু ইলেকট্রন আকর্ষী পরমাণু, ফলে কার্বন আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। এই জন্য এখানকার নিউক্লিওফাইল OH হাইড্রোক্সাইড আয়ন, এই নিউক্লিওফাইলটা এই কার্বনের সাথে যে আংশিক ধনাত্মক চার্জ লাভ করছে কার্বন, তার সঙ্গে যুক্ত হয়ে মিথাইল অ্যালকোহল এবং পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করে, এই জন্য এটাকে নিউক্লিওফিলিক বলা হয়। এবং আয়োডিনকে সরায় OH ঢুকছে বলে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক এর পাশাপাশি দুটি কার্বন হতে দুটি পরমাণু বা ক্ষুদ্র অণু অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয় তাকে অপসারণ বিক্রিয়া বলে। এখানে বলা হচ্ছে পাশাপাশি দুইটি কার্বন পরমাণু হতে দুইটি পরমাণু অথবা কোনো ক্ষুদ্র কোনো অণু অপসারিত হবে এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি হতে হবে, তাহলে তাকে অপসারণ বিক্রিয়া বলা হবে। আমরা উদাহরণে আসি। যেমন অ্যালকাইল ব্রোমাইড, তার সঙ্গে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম যোগ করা হয়, তাহলে এই দুটা কার্বন থেকে একখান থেকে হাইড্রোজেন আর একখান থেকে ব্রোমিন অপসারিত হয়ে এবং এখানে আরেকটি বন্ধন অর্থাৎ দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে, এইটাকে বলা হচ্ছে এইখান থেকে ব্রোমিন এখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে হাইড্রোজেন OH এর সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো, আর পটাশিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করলো এবং এই দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হলো, এই জন্য এটাকে অপসারণ বিক্রিয়া বলা হলো। অর্থাৎ এই কার্বন থেকে এই কার্বন থেকে এই কার্বন থেকে হাইড্রোজেন আর এই কার্বন থেকে ব্রোমিন অপসারণ হয়ে গেছে, এই হাইড্রোজেন আর ব্রোমিন এই হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, ব্রোমিন পটাশিয়াম থেকে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করছে, আর এই একক বন্ধনটি দ্বিবন্ধনে পরিণত হয়ে গেছে, এই জন্য এটাকে অপসারণ বিক্রিয়া বলা হয়। আচ্ছা, এরপর সর্বশেষ যেটি 4 নম্বর, সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অনুষ্ঠিত পরমাণুসমূহ উত্তাপে বা উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে পরস্পরের সাথে পুনর্বিন্যস্ত হয়ে নতুন অণু সৃষ্টি করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। যেমন আমরা উদাহরণে আসি। পেন্টেন, এই পেন্টেনকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে তাপ দেওয়া হয়, তাহলে এই পেন্টেনটি রিঅ্যারেঞ্জ বা সমানুকরণ হয়ে 2-মিথাইল বিউটেনে পরিণত হয়। রিঅ্যারেঞ্জ বিক্রিয়ার মধ্যে সবচেয়ে যেটা মজার জিনিস, যে এখানে যে কয়টি পরমাণু থাকবে এখানে ঠিক ততটি থাকবে। এখানে কার্বন দেখো 1 2 3 4 5, এখানেও কার্বন 1 2 3 4 5, আর হাইড্রোজেন 3 2 5 2 7 2 9 আর 3 12, 3 4 5 6 6 3 9 আর 3 12, শুধুমাত্র গঠনটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটাকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে মোটামুটি আমরা জৈব যৌগে এই 4 ধরনের বিক্রিয়া আমরা দেখতে পাবো এবং সেভাবে আমরা বিক্রিয়াগুলো আলোচনা করব, জানবো। ঠিক আছে, তোমাদের আজকে এ পর্যন্তই শেষ করছি। নেক্সট দিন আমরা এর পরবর্তী অংশ প্রথম যৌগের প্রথম যৌগ অ্যালকেন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো এবং
ওয়েবসাইটে পর্যবেক্ষণ করো। আজকে এই আলোচনায় অবশ্যই তোমাদের লেখাপড়ায় গতি আনবে। যা আলোচনা করা হলো তা বইয়ে আবার দেখবে এবং লিখবে। আজকের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমার ক্লাস রোল ও নাম সহ সমস্যা লিখে মেইল করবে। আমি তোমাদের মেইলে উত্তর দেব। সবাই ভালো থাকো এবং এই ওয়েবসাইটের তথ্য অন্য বন্ধুকে জানাবে। আল্লাহ হাফেজ।